আজকে আমার বাড়িতে যদি একটা খুন হয়ে যায়, তাহলে প্রথম পুলিশ এসে বলবে আগে আপনাকে গ্রেপ্তার করবো, আপনি বলুন কেন খুন হয়েছে, আপনার দায়িত্ব খুনটা কেন হয়েছে বলবার। সেই ভূমিকাটা তো পুলিশ পালন করেনি, সেই জন্যই প্রশ্ন উঠেছে। কিন্তু তার পাশাপাশি এটাও তো একটা বড় দাবি উঠছে যে বিনীত গোয়েলের পদত্যাগ করতে হবে। পুলিশ কমিশনারকে কেন পদত্যাগ করতে হবে, যদি একবার একটু 1 2 3 করে বলেন। মানে এই গোটা বাংলায় একটাই দাবি উঠে যাচ্ছে, বিনীত গোয়েলকে সরতে হবে। যারা বলছেন তারা তাদের যুক্তি দেবেন, কিন্তু আমার নিজস্ব যেটা দুটো মনে হয়েছে সেটা হচ্ছে যে প্রথমত তিনি প্রেস কনফারেন্স করতে গিয়ে এইরকম নির্যাতিতার পরিচয়টা দিয়ে দিলেন, এক। আর 2 নম্বর হচ্ছে রাত্রিবেলা যখন নাকি সংগঠিত গুন্ডামি হলো, হাইকোর্টের অর্ডার হলো 13 তারিখে, 14 তারিখে রাত্রিবেলা যখন গোটা কলকাতা উত্তাল, সেই সময় আরজি করের আন্দোলনকে ভাঙার জন্য ডাক্তারবাবুদের ওপর আক্রমণ হলো। সেই সময় আন্দোলনে ডাক্তারবাবুরা ছিলেন, ছাত্র যুব মহিলারা ছিলেন, মাঝরাতে গিয়ে আক্রমণ হলো। পুলিশ বাহিনী দেখা যাচ্ছে ছবিতে নির্বাক দাঁড়িয়ে আছে দর্শকের মতো, এবং সেখানে পুলিশ কমিশনার যখন পৌঁছলেন তখনও তিনি যে সমস্ত মন্তব্য করেছেন সেই সমস্ত মন্তব্যের কারণে তার দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন, এবং যেটা তিনি পরবর্তীকালে স্বীকারও করেছেন। কিন্তু সে প্রথম দিনই বললেন আমাদের কাছে ইনফরমেশন ছিল কিন্তু আমাদের কোনো লজিস্টিক্স ছিল না। বাহ, চমৎকার কথা। এ কথা বলার পর তার কি আর দায়িত্ব নিয়ে থাকা উচিত? এই জন্য আমার মনে হয়েছে তিনি পদত্যাগ করে সরে গেলে পরে অন্ততপক্ষে পদের মর্যাদাটা থাকতো। এখন সেটা তার নিজস্ব বিবেচনা এবং তার মাথার উপর যারা আছেন তাদের বিবেচনা, আর অন্যরা কেন দাবি করছেন তারা বলতে পারবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে, মমতা বন্দ্যোপাধ্যায় তো স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, সে তো নৈতিকতার প্রশ্ন, তো নৈতিকতা প্রশ্ন। আমাদের দেশে পার্লামেন্টারি ডেমোক্রেসির যে নৈতিকতা সেটা তো উঠে গেছে। সে রাজ্য, কেন্দ্র, বিভিন্ন রাজ্য দেখছি আমরা নৈতিক বোধটাই নেই। সাংবিধানিক নৈতিকতা বলতে যা বোঝায়, এই নৈতিক দায়িত্ব নিয়ে নিজেকে সরিয়ে নেওয়া, এই বোধটাই এদের নেই। এদের কাছে নৈতিকতা বলে কিছু আশা করা যায় না, সেজন্যই আর কিছু আশা করি না। একমাত্র হচ্ছে ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ লড়াই করছেন, এটাই আশার। না, আমি বোঝানোর জন্য বলছি দর্শককে, এবং নিজেও বোঝার চেষ্টা করছি। স্বাস্থ্যমন্ত্রী তিনি জেলে গেছেন, রেশন দুর্নীতিতে খাদ্যমন্ত্রী, প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলে গেছেন। স্বাস্থ্যতে যে দুর্নীতির তদন্ত সিবিআই এবং ইডি এখন শুরু করেছে, তাতে স্বাস্থ্যমন্ত্রী কি স্ক্যানারে আসতে পারেন? এরকম প্রভিশন আছে? মুখ্যমন্ত্রীকে কি জেরা করা যায়? নিশ্চয়ই আসবে, আসা উচিত। তো কেন যাবে না? তার তো দায়িত্ব আছে যে তার কলকাতা শহরের বুকের হাসপাতাল, এটা কোনো মফস্বল এলাকায় কোনো হাসপাতালে ঘটনা ঘটেনি। এবং এই যে ব্যাপক দুর্নীতি হয়েছে, আমি প্রথম দিন থেকে বলছি, যাকে ধরা হয়েছে, কি নাম ছেলেটির, সেই ছেলেটি হচ্ছে দাবার বোরে। হঠাৎ সে নিজে হাজির হয়ে গিয়ে হঠাৎ সে প্রায় স্বীকার করে নিচ্ছেন। এ সবটাই কিন্তু আমার মনে সন্দেহ জেগেছে যে সেই ছেলেটি দাবার বোরে। আমরা এরকম অনেক ঘটনা শুনেছি এবং দেখেওছি, এরকম একজনকে সাজা দিয়ে একটা বৃহৎ শক্তিকে আড়াল করা হয়, তাকে নিশ্চিত করা হচ্ছে তোমার পরিবারকে আমরা দেখবো আগামী দিনে, তোমার চিন্তাকে তুমি বেঁচে থাকলে যে বেতন পেতে তার থেকে বেশি বেতন পাবে। এইরকম অনেক ঘটনা আছে, অনেক ফিল্ম আপনারা দেখেছেন, অনেক অনেক কাহিনী তো শুনেছেন। সেই জন্যে ওকে পণ করা হয়েছিল, এবং বৃহত্তর যে ষড়যন্ত্রের প্রশ্ন আসছে, লার্জার কনস্পিরেসি, সেখানে যদি তদন্ত হয় তাহলে অবশ্যই স্বাস্থ্যমন্ত্রীর একটা নৈতিক দায়িত্ব এসে যায় বটে। বিকাশবাবু, আবার সেই হিয়ারিংয়ের কথায় আসছি। চিফ জাস্টিসের বেঞ্চ যেদিন শুনলো এই গোটা যে ঘটনাটা, অভয়ার সুমোটো কেস, কোনো সিনেমা বা ওয়েব সিরিজের থেকে কম ভিউয়ারশিপ হয়নি। ইনফ্যাক্ট বহু ক্রিকেট ম্যাচের থেকে বেশি দর্শক বা মানুষ সেদিন লাইভ স্ট্রিমিংটা দেখেছে। আবার সোমবার এরকম একটি দিন আসতে চলেছে। আমরা মানে আমাদের লড়াইটা কীরকম বলুন তো? ডাক্তারবাবু, আইনজীবী, পুলিশ এবং আমরা কিছু লেম্যান যারা এই বিষয়গুলো জানি না। আমি একেবারে দর্শক বা নভিস হিসেবে জিজ্ঞেস করতে চাইছি, অনেক কৌতূহল আছে, মানে আসলে কতগুলো পক্ষ এই চিফ জাস্টিসের সামনে দাঁড়াবে। আমরা তুষার মেহতাকে দেখেছি, কপিল সিবালকে দেখেছি, আপনাদের দেখেছি, এই প্রচুর পক্ষ আছে। কতগুলো মূলত পক্ষ? প্রচুর পক্ষ হবে, হবে মামলাকে গুলিয়ে দেওয়ার জন্য, কিন্তু বিষয়টা খুব ছোট। আমি বলে দিচ্ছি, দেখবেন সুপ্রিম কোর্ট এর বাইরে যাবে না। প্রথম বিষয়টা তারা দেখার চেষ্টা করবেন, ওই যে স্পেশাল কমিটি তারা করে দিয়েছিলেন, হাই পাওয়ার কমিটি, তাদের একটা প্রাথমিক রিপোর্ট দেওয়ার কথা আছে, সেই রিপোর্টটা তারা দিয়েছেন কিনা। আর সিবিআইয়ের কাছে জানতে চাইবেন যে তোমরা যে তদন্ত করেছো কতটা এগিয়েছো তার রিপোর্টটা দাও। এর বাইরে সুপ্রিম কোর্টের কিছু করার নেই, কেন ডাক্তারবাবুরা অধিকাংশই যারা ওখানে যাচ্ছেন তারা তাদের
কর্মক্ষেত্রের নিরাপত্তা ইত্যাদি নিয়েই তারা অনেক বেশি উদ্বিগ্ন। স্বভাবতই সেটা যদি মিটে যায় বা মেটাবার চেষ্টা করা হয়, আর.জি. করের খুনটা, সেই খুনটা একমাত্র আর.জি. করের চিকিৎসকরাই তারা অনেক বেশি উৎসাহী, কেন তারা প্রত্যক্ষভাবে এর ধাক্কাটা খাচ্ছেন। তারা হয়তো তদন্তের জন্য অনেক বেশি চাপাচাপি করবেন এবং সেটাই স্বাভাবিক। সেরকম তদন্তের গতি প্রকৃতিটা বোঝা যাবে, এর বাইরে কিছু হবে না। মানে বিচারটা আলটিমেটলি কে দেবে তাহলে? বিচার হচ্ছে না, ভুল করছেন, এখানে কোনো দুপক্ষের লড়াই হচ্ছে না, এখনো কোনো সিদ্ধান্তই হয়নি, তদন্তই হলো না, কি বিচার হবে? একটা ক্রিমিনাল অফেন্স হলে তদন্ত হয়ে তারপর চার্জশিট দাখিল হবে, চার্জশিট দাখিল হলে লোয়ার কোর্টে বিচার হবে, সেখানে তারা সাজা দিলেন, তারপর হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট, এখানে অনেক পথ পরিক্রমা করতে হবে। মানে একটা বড় সংখ্যক সুপ্রিম কোর্ট, মানে একটা বড় সংখ্যক মানুষ যেভাবে বলছেন যে ইমিডিয়েট বিচার, সাধারণ মানুষের মধ্যে একটা উৎসাহ এসছে, কিন্তু এটা তো মানে এটা একটা লেন্দি প্রসেস, কিছু হবে না ইমিডিয়েট হওয়ার কিন্তু উপায় নেই, আইনের বাড়িতে যেতে পারবে না কেউ। মানে এটা লেন্দি প্রসেস, ধৈর্য ধরতে হবে, এবং এটা 2 মিনিটে নুডলস বানানো বা 1 মিনিটে রিলস দেখার মতো নয়। তাড়াহুড়ো করে তদন্ত করলে তদন্তের অনেক গাফিলতি হয়ে যাবে। সেজন্য আমিও মনে করি না তাড়াহুড়ো করে এই ঘটনায়, এটা এমন নয় যে একজন খুন করছে আমি তাকে ধরে ফেললাম, তাকে চোখে দেখেছি, তা তো নয়। এখানে খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, সাক্ষ্য লোপাট করার চেষ্টা হয়েছে, বিভিন্ন ঘটনা পর্যায়ে সিবিআইকে সমস্ত তথ্য এক জায়গায় সংগ্রহ করতে হবে, এবং যত ধীরে ধীরে তদন্ত হবে অনেক তথ্য বেরোবে। দেখছেন না এখন মাঝে মাঝে একটা নতুন করে খবর আসছে, অমুক এই বলেছে, তমুক সেই বলেছে, তাদেরও জিজ্ঞাসাবাদ করতে হবে। অতএব এই তদন্তটা আমার নিজের বোধ বুদ্ধিতে একটু সময় সাপেক্ষ তদন্ত। অবশ্যই আইনে যে সময় বেঁধে দেওয়া হচ্ছে তার মধ্যেই করতে হবে, কিন্তু তাড়াহুড়ো করে কালকেই ফাঁসি দাও, এই কালকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা মানে হচ্ছে তদন্তকে নষ্ট করে দেওয়া। তদন্ত না করে একটা হাবিজাবি করে দাও, তারপরে সেটা গিয়ে সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যাবে, যেমন কামদুনি হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ এবং বেস্ট অফ লাক। গোটা বাংলার মানুষ আপনাদের সুপ্রিম কোর্টে বেস্ট অফ লাক দিচ্ছে, জানাচ্ছে। আমরাও এই মুহূর্তে অনেক ধন্যবাদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। জানতে চাই বাংলায় আমাদের সঙ্গে কথা বলার জন্য। জানতে চাই বাংলা আপাতত এখানেই শেষ করছি। সুপ্রিম কোর্টে কি হয় তার পুঙ্খানুপুঙ্খ রিপোর্টিং রিপাবলিক বাংলা করবে। সকাল থেকে রিপাবলিক বাংলায় থাকবো আমি এবং আমার সহকর্মীরা। সঙ্গে থাকুন।